শুরু শুরুতে প্রেমের যে প্রথম দেখা আমার দেখা ছিল না কাকতালীয় ভাবে হ্যাঁ পুরোটাই মানে ব্যাপারটা স্টুডেন্ট আর টিচারের প্রেম। ওইরকম ব্যাপার। ভালোবেসেছি তুমি না আমি মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা মনে মনে আজ কেন জেগেছে ব্যথা গানে গানে নিয়েছে সুর না কোনো কথা প্রাণে প্রাণে রাখলো কেন যে আঁকা পাগলে মন সে বোঝে না ঠিক না ভুল তা জানে না কে যেন ডেকে কানে বলে যে পারে Body yeah, it's only प्यार हुआ है पहली पहली बार yeah, it's only प्यार हुआ है पहली पहली बार it's only प्यार बाजे रे মনেতে বাজে গিটারের তারগুলো কেন লাগে রে প্রাণেতে লাগে পুরনো সে গানগুলো পাগলে মন সে বোঝে না ঠিক না ভুলতা জানে না কে যেন টেকে কানে বলে যে পারে It's only प्यार हुआ है पहली पहली बार yeah, it's only प्यार हुआ है पहली पहली बार পরিচয়ের কি আর প্রয়োজন পড়ে? কারণ এই যে প্রেমের সুর, প্রেমের গান, প্রেমের মন, প্রেমের মরশুম সবটাই যারা তৈরি করে তাদের নতুন করে আর কি বা পরিচয়। উর্বিদি রয়েছে এবং শামিদদা রয়েছে। আমি ইন্টারভিউ শুরুতে বলি আমি ভীষণ ফ্যান তোমাদের, কারণ দুজনের মেলবন্ধন দরকার সেই ফ্যান না, একদম আন্তরিকতা থেকে বলছি। দুজনের গলা, সুর এবং একটা কোথাও কি এত মিল রয়েছে, দুজন দুজনকে না খুব ভালো মতো বোঝো। এবং গান করার সময় দেখছিলাম যে প্রত্যেকটা মুভমেন্টে দুজন দুজনকে খুব সুন্দরভাবে ক্যাপচার করছিলে। প্রথমে আমাকে বলো যে এই প্রেমের শুরুটা কি এইভাবেই ছিল? সাবজেক্ট প্রেমের শুরু এইভাবে ছিল না, তবে অনেক আগে থেকে তো আমি যেহেতু এক প্রফেশনে চেনা শুরু শুরুতে প্রেমের যে প্রথম দেখা আমার দেখা ছিল না, ওই যদি দেখে থাকে অন্য ব্যাপার, কিন্তু হ্যাঁ সেম প্রফেশনে যেহেতু অনেক দিনের চেনা আর অনেক পরে গিয়ে একটা কাকতালীয় ভাবে জিনিসটা হয়। কাকতালীয় ভাবে হ্যাঁ পুরোটাই কাক বক বিভিন্ন তালীয় ভাবে হয়। হওয়ার একদমই শুরু সত্যি কথা ছিল না, একটা ফোনে কনভারসেশন হচ্ছিল একটা গান নিয়ে, একটা সড়ক টুয়েট, তখন গানটা জাস্ট স্টার্ট হয়েছে, ও কম্পোজিশনটা করে এমনি ও তো ফোন কনভারসেশন হয় না কিরকম সুর কি ব্যাপার খালি গলায় শোনাচ্ছিল, তো আমি কিছু কথা বলি অ্যারেঞ্জমেন্টস নিয়ে, সেগুলো ওর খুব মনে হয়েছে যে ওই যে তুমি বললে যে খুব বোঝো, ওই জিনিসটা আমি বলেছি ও মিলে গেছে। তুই কি করে জানলি? তুই এইভাবে হতে 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 সেই দিনই লং ডিস্টেন্স আফটার ফিউ মিনিটস মানে কিছুক্ষণ পরে হি জাস্ট প্রপোজড মি এন্ড আই সেড ইয়েস। মানে সেই কম্পোজিশন থেকেই প্রেম। হ্যাঁ, বম্বেতে তখন সড়ক টু এর কম্পোজিশন করছি, তখন ওর সঙ্গে অনেক বছর বাদে যেটা বললো কানেক্ট, মানে ও অ্যাজ আ সিঙ্গার
আমার স্টুডিওতে এসেছে অ্যাজ একটা মিউজিক ডিরেক্টর, আর আমি সিঙ্গারদের একদম স্টুডেন্টের মতন দেখি। কখনো কোনো সিঙ্গারের সঙ্গে কোনো সম্পর্ক হবে এটা আমি বিরুদ্ধে ছিলাম প্রায়, আর আমি সেটাই অবাক। মানে ব্যাপারটা স্টুডেন্ট আর টিচারের প্রেম। ওইরকম ব্যাপার। যত মিউজিক হ্যাঁ। ডিরেক্টরস আছে, হ্যাঁ নাম করা অনাম করা তথাকথিত সবার সঙ্গেই আমার আলাপ পরিচয় কাজকর্ম হয়েছে। ও একদম তার থেকে আলাদা ছিল। ওর গানগুলো যত পপুলার, যত ভাইব্রেন্ট, তত ওরকম নয়। ওর ভেতরটা ততই মিষ্টি, নর্মাল, একটা সিম্পল একটা মানুষ। নো অ্যারোগেন্ট, লোকে দেখে ভাবে হয়তো। কিন্তু তোমার তো প্রথম যখন কম্পোজিশন নিয়ে কথা হচ্ছিল তখন একে অপরকে একদমই চিনতে না, এবং গানের চিনতাম তো। মানে সেটা তো কাজের সূত্রে, কিন্তু এই যে মানুষ ব্যক্তি সমিতকে চেনা এবং ধীরে ধীরে আমিও ওকে না ব্যক্তি মানে ওর সঙ্গে কয়েকবার মানে ও আমার রেকর্ডিং করতে এসেছে, ও আমার গান গেয়েছে, তখন ওর কথাবার্তা, ওর স্বভাব একটা, ধরো তুমি এসেছো, মানে একটা ভাইব্রেশন তো বোঝা যায় মানুষের। আর স্পেশালি আমরা মিউজিশিয়ানরা, মিউজিক নিয়ে যারা কাজ করি, আমরা ভাইব্রেশন নিয়ে বেশি কাজ করি। তো আমরা ওই লজিক্যাল কে কিরকমের থেকেও বেশি তার ভাইব্রেশনটা আমরা পড়তে পারি কিছুটা হলো। কি ক্লিক করেছিল? আমি একটু বলছি, এটা আমার বলতেই হবে, কেননা এখন অনেকটা বয়স হয়ে যাচ্ছে, স্টেজ এই দুটোই পেরিয়ে বলতে কোনো দ্বিধা নেই। আমার ধারণা ছিল তখন তো খুব শুরু মানে 2011-12 কথা বলছি, বা 13 হতে পারে। কিন্তু ওর সঙ্গে আমার না, আমি জাস্ট এসেছি 11-12তেই এসেছি। তখন আমার ধারণা ছিল মিউজিক ডিরেক্টর মানে ওদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলতে হবে। আচ্ছা, মানে পিয়ারটা মেইনটেইন করতে হয়। হ্যাঁ, ওটাই বোধহয় নিয়ম, যে বাড়ি যেতে হয়, জিনিসপত্র নিয়ে যেতে হয়, হ্যাঁ, বা ফোনে কথা বলতে হয়। কেউ প্রেমের প্রস্তাব দিলে সেটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়। কারা কেউ হ্যান্ডেল জানি না, বাট আমি খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করেছি, যারা দেখছে তারা জানে। প্রেমের প্রস্তাব না, আমি সেটা জানি না, ওই ফ্লার্টিং এর প্রস্তাব, রাত ফোনে গল্প, চ্যাটিং। আমি ভাবতাম এগুলো করতে হয়, দু একজন করেছে আর বাকিরা সবাই ফ্লার্ট করেছে, বুঝেছো? এবার আমি যখন প্রথম এখানে এসেছি ওই কনসেপ্টটা নিয়ে এসেছি যে সবার সামনে এইভাবেই বোধহয় কথাবার্তা বলতে হয়, এইবার বোধহয় আমাকে অন্যরকম কোনো কথা বলবে হয়তো। ভীষণ সিরিয়াসলি 4-5 ঘন্টা আমাকে ভেতরের যে আমাদের এখন স্টুডিও রুম, যেটা এই বাড়িটাই, খুব সিরিয়াস ভাবে দুটো গান সুন্দর করে আমাকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নিয়ে বিকেলবেলা রেকর্ডিং স্টুডিওতে নিয়ে গান গাইয়ে যে নিয়ে গেছিল তার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। আমি না অবাক। তারপরে আর কোনো কথা নেই, কোনো কি বলবো, কোনো মেসেজ নেই, কিছু নেই। দেখা হলে একটা ভীষণ আলাদা লাগতো, কিন্তু ওই চোখে কখনো দেখিনি। তো কিরকম মানে যেতে লেগেছিল যে কি অদ্ভুত, মানে আমাকে কি দেখতে ভালো না? না এরকম মনে হয় না আমার। ভীষণ মানে মনে হয় না একটা তোকে যা করতো এত ইগনোর করলাম না, ইগনোরও করতো না, খুব প্রেজও করতো, সেটাও বলবো। কিন্তু মেয়েরাই ইগনোরটা বোঝে। হ্যাঁ, এই ইগনোরটা কোথাও গিয়ে একটা প্যাম্পারিং ইগনোর হয়ে যায়। ওর ইগনোরেন্সটা খুব মিষ্টি ছিল, মানে ও খুব প্রেজ করতো আমার হিউম্যান অ্যাজ এ হিউম্যান বিং ব্যাপারটাকে, যে ভালো মেয়ে বা ভালো, সেটা আমার ভালো লাগতো। ওর কথা বলাটা আমার একটু অদ্ভুত, মানে তখন ও সবে কলকাতায় এসেছে, তোর কথার টানটা, কথার একটা অদ্ভুত আমার তো সত্যিকারের এরকম কথা বলে। আমরা এটা জিজ্ঞেস করেছিলাম যখন গান গাইছিল। তো এটাই কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল। হ্যাঁ, কিন্তু অনেক মানুষ আশেপাশে, হ্যাঁ, সেখান থেকে গিয়ে আমার যখন ওর সঙ্গে প্রেম হচ্ছে সেটা হচ্ছে 2017-18, আর আমার ক্যারিয়ার শুরু হচ্ছে 90। কিন্তু মানুষ তো বটে তখন অনেকটাই ছিল, কিন্তু কোথাও গিয়ে মেয়েটাকে একটা ক্লিক করা, যে মিষ্টি ভাবে কথা বলে, তার গানের গলা সুন্দর, সে কেমন একটা শান্তভাবে শিখছে। তারপরে যখন গান হলো আস্তে আস্তে, এই যে প্রপোজটা, এবং আমি প্রথমে যেটা বললাম যে যারা ভালোবাসার মরশুম তৈরি করে তাদের বা কি পরিচয় দেব, সুমিতা বলো যে তোমার কিভাবে মনে হলো যে প্রপোজ করে দিই, কম্পোজিশন তারপর প্রপোজ করে দিই? এটাই আমি বলছি তোমায়, এইগুলো যেরকম আমার কাছে কম্পোজিশন আসে, আমার মনে হয় স্বয়ং উপর থেকে আসে, ঈশ্বরের পাঠানো, সেরকম আমার ডেফিনেট প্রেমিক হয়ে গেছি এটার পর। যে প্রেমটাও
ভেবে চিনতে হয় না। আমি ভাবিনি, ওর সঙ্গে আমি কথা বলছিলাম, বম্বেতে আমি ছিলাম, ও কলকাতায় ছিল, আমাদের কথা হচ্ছিল, ওর একটা গান নিয়ে কথা হচ্ছিল, আর ও আমার আমি গানটা শুনতে চাচ্ছি, তাই জন্য ওকে আমি একটু করে আমার সুরটা বলেছি যে এরকম সুরটা করি। যাই হোক, তাতে ও বলেছে এরকম। এটা বিষয়টা তো সঙ্গীতের বিষয় ছিল একদম, আর খুব একটা সিরিয়াস আলোচনাই হচ্ছিল, ওর নেক্সট গান অ্যালবাম করতে চায়, কি করবে না করবে। তার মধ্যে গুণাক্ষরে আমি, বিশ্বাস করো, তার আগে আমি যে এক কাপ চা খেয়েছি, ওর সঙ্গে কথা বলছি যখন, আমার ব্যাক অফ মাই মাইন্ড কিন্তু একটুও ছিল না যে ওর সঙ্গে কোনো সম্পর্ক বা কিছু। কথা বলতে বলতে কে যে আমার মুখ থেকে বলালো যে আই লাভ ইউ, সেটা আমি আজও জানি না। আর বলে আমি আর সেটাকে বলেছিল আই থিংক আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ ইউ। হ্যাঁ, ওইটা মানে আমার আমার সত্যি আমার মন আর মুখের মধ্যে খুব একটা আটকায় না। মানে when it comes to গানও বলো, গানের লিরিক্সও যখন লিখি, ভুল ঠিক আমি অত বিচার করি না, যেটা উনি পাঠান আমি সেটা দিয়ে দিই। তারপরে হয়তো একটুখানি আমি মস্তিষ্ক মাথা দিয়ে ওটাকে এদিক ওদিক করি, সেটা খুব ঈষৎ, কিন্তু বেসিক মূল জিনিসটাকে নিয়ে আমি কোনোদিন আমার মাথায় লাগাই না। তো এক্ষেত্রেও আমার যেটা হয়েছিল, যখন আমি ওকে বলেছিলাম আই থিংক আই এম ইন লাভ উইথ ইউ, সেটাতে আমি অত ভেবে চিন্তে বলিনি, কিন্তু বলার পর আমি বুঝতে পেরেছি আমি কি বলে ফেললাম। কারণ ওর সঙ্গে আমার একটু বয়সের ফারাক আছে, আর আমার কোনো মতেই এই জিনিসটা এজেন্ডার মধ্যে ছিল না। তো আমি বলে ভাবছি যে এটা কি করলাম বলে, কিন্তু সেইটা যে বলে একটা স্প্লিট সেকেন্ড লাগে না, এই আবার কি বলে ফেললাম, এইটা যে আমার ভেতর থেকে আসতে যাচ্ছে, তার আগে ও আবার আমায় অ্যাকসেপ্ট করে নিয়েছে। মানে তুমি অবাক হওনি যখন? অবাক তো আমি পরে নিজেকে নিয়ে হয়েছি। মানে লোকের তো একটা মানে যেই মেয়েটা মাথার মধ্যে একটা ম্যাপ এঁকে এসছে যে এরকম ভাবে চা খেতে হয়, কথা বলতে হয়, গিফট নিয়ে যেতে হয়, সেই মেয়েটা হুট করে গিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং পরে বলার মানে আমার বলাটা শেষ না হতে হতে না, ওটা একটা কানেকশন হয়েছিল, ওটা আমি এখনো যখন ভাবি ওটা একটা কসমিক কানেকশন হয়েছিল। কেননা আমার মাসির বাড়িতে জিনিসটা হয়েছিল, ওই যে স্পাইরাল সিঁড়িটা দিয়ে আমি নামছি দোতলা থেকে, 3 তলা থেকে 2 তলা, ঠিক মাঝখানে সিঁড়িটাতে আমার মনে আছে বলে আমি বসেই পড়েছিলাম যে হোয়াট আই হ্যাভ ডান, মানে আমি ও বলে বসে পড়েছে, আমি বলে মানে প্রায় থমকে গেছি, মানে এটা আমি কি বললাম, মানে আমি আগে পিছে আর ভাবিনি কিছু, মানে বললাম কি করে, মানে আমি জেনারেলি, আর ওর অ্যাপ্রোচটা এতটাই অনেস্টলি বলেছে আমাকে যে আই থিংক আই ফলেন ইন লাভ উইথ ইউ, মানে ভীষণ, আমি এখন ওই সুরটা শুনতে পাই, আমারও মনে নেই ওইটার মধ্যে এত পিওরিটি ছিল, এত ইমপিওর জিনিসগুলো মানে কত বছর ধরে শুনেছি আর কি, সেটার মধ্যে হয় না যে বেরিয়ে আসে চাকরিতে, বেরিয়ে আসে আমি হয়তো খুঁজছিলাম, মেবি আমারও হার্টটা ওয়াজ অন আ সার্চিং মোড। হ্যাঁ, মানে ভালোবাসাটা সেটাই বোঝা যায়, জানো তো, ভালোবাসা সত্যি ঈশ্বরের দেন। ভালোবাসাটা জোর জবরদস্তি ছক কষে হিসেব করে সুবিধে বুঝে বা অসুবিধে বুঝে কোনোটাই বুঝে হয় না। ভালোবাসা কেন হয়, কখন হয়, কিসের জন্য হয়, তারপরে বিয়ের সিদ্ধান্ত কার ছিল, তোমার ছিল? কিন্তু প্রথম বলেছে, ও বলেছে, তারপর না তুমিই বলেছো আমাকে প্রথম। মা এখন ডিনার করছে। আচ্ছা, আমরা এটা দিয়ে একটা গান শুনি যে কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে, কারণ তোমাদের দুজনের মধ্যে যে আর্গুমেন্টটা বেশ একটু সুর দিয়ে হোক। আমি গানটা ভালো, এই গানটা কে প্রথম, আমি তো কিছু ভালোবেসেছি তুমি না আমি। মিষ্টি গান। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। বউ কি বদলেছে না সেই মেয়েটা, যে একদম একটা ইনোসেন্ট ফেস, যার গলাটা এত মিষ্টি এবং এত হালকা,
যে একদম মনে সবসময় বাজেরে বাজেরে চলছে? কিছু কিছু জিনিস বদলেছে, যেরকম ওর মনটা একদম বদলায়নি, ওর মিষ্টতা বদলায়নি, পাগলামো বদলায়নি, ওর বাচ্চামোটা বদলায়নি। বদলেছে শুধু ওর গানের আন্দাজটা। ও তখন যেরকম গাইতো আর এখন যেরকম গায়, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সৌমিতদা কিন্তু টিচার, হ্যাঁ, একটা বর থেকে সরিয়ে রাখলে একদম টিচার, এবং ইন্টারভিউর মাঝখানেও যে বর কথা বলছে বা বন্ধু কথা বলছে না, টিচার ও আমার কিন্তু একদম লাইফের মেন্টর। মানে কিভাবে সেটা করে? মানে কিভাবে করে না, মানে হয়ে গেছে জিনিসটা ওর মধ্যে, যে পিওরিটিটা, অনেস্টিটা, ওর সঙ্গে থাকতে 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 যে কোনো মানুষ চেঞ্জ হয়ে যাবে। সেটা মানে আমি না, যদি চেঞ্জ হওয়ার থাকে, তার মধ্যে যদি মনে হয় যে না আমি যদি সাদা দিকে যাব, কেউ যদি ভাবে আমি কাদা জলে হাঁটবো, তাকে তো কেউ আনতে পারবে না। কারণ যদি মনে হয় আমি সাদা জলটাতে যাব, ওর সঙ্গে থাকলে যে কেউ সেটা বয়ে যেতে বাধ্য। আমার শুধু গানের মেন্টর না, এন্টায়ার লাইফের মেন্টর। আমি অনেক কিছু ওর থেকে রোজ শিখি, সেটা হয়তো মুখে বলে শেখায় না। হ্যাঁ, মুখে বলে তো ওকে কিছু শেখার, ওকে কিছু যদি বলা হয় যে তুমি ডান দিকে যাও বাঁ দিকে যাবো, এটা হচ্ছে ওর বেসিক ভেতরের জিনিস। কিন্তু আমার ভেতরটা যেটা বলে সেটা উপরে না, আস্তে আস্তে ভাইব্রেশনে খুব সেনসিটিভ। আমি ওকে যদি কিছু, ধরো একটা কোনো ফোনে একটা জিনিস দেখছি, শোনো না, শুনছো এটা কি সুন্দর ইন্টারভিউটা, বা এই কিরকম বলছে, কোনো বড় ধরো আশাজি বা লতাজি বা কিশোর দা বা কেউ কিছু একজন বলছে, কোনো গুণী ব্যক্তি, ও সেটা কিন্তু দেখবে না। ও কিন্তু আমি যেটা শুনছি সেইখান থেকে ও বাথরুমে যাচ্ছে, ওখানে মেকআপ করছে, ই করছে, ক্রিম মাখছে, চা বানাচ্ছে, করতে করতে ও কিন্তু জিনিসটা গ্যাদার করে নেয়। তারপরে এটার থেকে ওর একটা অনেক বড় একটা ছোট্ট প্রশ্ন জাগে আমার কাছে। ওর কাছে অনেক, যেটা একটা ছোট বাচ্চা তার ছেলে বাবাকে বা মেয়ে তার বাবাকে, ওইরকম ওর একটা কিছু খুব স্বতঃস্ফূর্ত একটা প্রশ্ন জাগে। সেই প্রশ্নটা কিন্তু এই সবটাকে মিলিয়ে যে নিয়েছে, সেইখান থেকে ওর একটা প্রশ্ন জাগে। আর সেই প্রশ্নের উত্তরটা যখন আমি দিই, আমি আবার সংক্ষেপে কিছু বলতে পারি না, পুরো রাম কাহিনী থেকে আমি শুরু করি, তখন ও আমার বলে যে থেকে যাও, বুঝে গেছি। এইটা হচ্ছে আমাদের বেসিক সম্পর্কটা টিচার স্টুডেন্টের। বাট টিচার স্টুডেন্ট মানে ওইরকম নয়, একটা যা আমি দেখতে পাই তাই আমি ওর সঙ্গে শেয়ার। সৌমিতা, তুমি কি খুব স্ট্রং পাহাড়, মানে খুব স্ট্রং, সবটা সামনে থেকে খুব স্ট্রংলি হ্যান্ডেল করো, বাইরেটা একদম পাথরের মতো শক্ত, ভেতরটা ভাঙলে হয়তো গুঁড়ো গুঁড়ো হতেও পারে? হবে না, ও ভেতরটা ভীষণই নরম। নরম গরম, বাট ও একটা অদ্ভুত কম্বিনেশনের মানুষ, মানে সেটা আমি ভালো বলতে পারবো, ও পারবে। ওকে দেখলে যেরকম, ওর দেখতেটা যেরকম একটা অরাটা, ঝকঝকে তকতকে, একদম মনে হবে স্টাইল, একটা স্টাইলিশ, সবসময় একটা রক ব্যাপার নিয়ে চলে, কিন্তু রক ব্যাপার, হ্যাঁ রকটা আছে, সত্যিই আছে। হ্যাঁ, মানে ওই দেখানটি আলপির উপর পা তুলে চুল ঢাকানোটা না, সত্যিই আছে ভেতরটা। সেটা আমি আস্তে 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 দিনে দিনে আরো যত আমার বয়স বাড়ছে তত বুঝেছি যে রক আসলে কি। রক মানে তো পাথর, তো পাথর তো মানে একটা স্ট্রং ব্যাপারে একটা কি বলবো, একটা কম্প্যাক্ট ব্যাপার হয়। তো সেটাও ওর মধ্যে কোনো রকম ওই ঘুষিটা নেই, ওই চাললে ঘুষি বেরিয়ে যাবে এতটা, তারপরে ওই রকটা আর কি এখনকার দিনের, ওটা নেই। ও সত্যি রক আছে, ওর মিউজিক্যাল সেন্স বলো, কম্পোজিশন, সবটাই। ইভেন জীবনকে দেখার যে তোমার পার্সপেক্টিভটা, ওটা ইটসেলফ রকি। ওকে সাজতে ফাজতে হয় না, ও লোকে ভাবে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। আচ্ছা, লোকের একটা প্রশ্ন আছে, সৌমিতদার ছেলে হয়ে এরকম কানে কেন দুল পরে, এরকম ভ্যারাইটি কেন, মানে অর্নামেন্টস পরে, চশমার কালার কেন বদলে যায় প্রতি মুহূর্তে? এই ছবি বলছি, এই প্রশ্নের উত্তরটা আমি এক্ষুনি তোমায় দিচ্ছি, আচমকা উত্তর দেবো যে আমি পুরোপুরি ছেলে না। মানে
মানে এটা কিন্তু তোমার মানে রিলের প্রত্যেকটা শিল্পীর মধ্যে বা প্রত্যেকটা মানুষের মধ্যে নারী আর নর মিলিয়ে ঠিক। থাকে। সো একটা শিল্পীর মধ্যে ওই শিল্পটা হচ্ছে তার মধ্যে যে নারীত্ব ব্যাপারটা, তার মানে আমি হয়তো নারী সুলভ ছেলে না, মানে অবভিয়াসলি নয়, আমি নয়, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গতে অনেক জায়গায় আমি আমার স্বভাব আচরণে আমি দেখতে পাই নিজেকে যখন বিচার করি, শুধু একটা কঠোর ছেলের মতন আমার ব্যাপারটা নয়, মাইন্ডসেটটা নয়। আমি ছেলেদের কঠোর বলছি না, আমি নিজেও তো ছেলে, কিন্তু একটা কাঠামো হয় কিছু তো ছেলেদের, যে ছেলেরা এরকম মেয়েরা ওরকম। খুব রুড হবে, খুব স্ট্রংলি সব কথা বা বলবে। ধরো আমি সব খারাপ ভালো মিলিয়ে বলছি না, ছেলেদের একটা কাঠামো আছে, তাইতে বোঝা যায় এটা ছেলে, ছেলেরা এরকম ধরনের না, হয়। ওটা কিন্তু সমাজ সেট করে দিয়েছে যে ছেলেদের করে এরকম দিয়েছে। বর্ণনা, মেয়েদের হ্যাঁ, এরকম আর বর্ণনা। মেয়েরা এরকম, হ্যাঁ। মেয়েরা জানিস তো গল্প করে এরকম, হ্যাঁ, ছেলেরা এইরকম টাইপের কথা ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, মানে exactly. ছেলেদের ইন্টারেস্ট এরকম, মেয়েদের ইন্টারেস্ট এরকম। হ্যাঁ, আমি একদমই মাঝামাঝি, আমি সবসময় এদিক থেকে ওদিক যাই, আমার কোনো একটা ধরনের মধ্যে সীমাবদ্ধ নয় আমি। তাই জন্য বোধহয় কখনো এরকম সাদা চশমা যখন মনে হয় পড়ি, কখনো খুব নিজে যখন বাড়িতে থাকি, এই তোমাদের ক্যামেরার সামনে এসেছি, আমার মনে হয় এরকম ভাবে যেরকম লোকে কি বলবো চুল ছেড়ে যায় না অফিসে বা অফিসে, বা একটা ধরো একটা অফিসিয়াল ড্রেস বা একটা কর্পোরেট ড্রেস বা একটা ইউনিফর্ম পরে পুলিশ যায় যেরকম, আমার মনে হয় অ্যাজ এ শিল্পী আমি তো মানুষের কাছে কিছু দেওয়াটা আমার কাজ, আমার বেঁচে থাকার কারণ। তো অ্যাটলিস্ট আমার মনে হয় এরকম আমার মনে হয় যে আমি এরকম অ্যাটায়ারে মানুষের কাছে আসি। আমার একটা জিনিস মনে হচ্ছে যে তোমাদের বেঁচে থাকাটা বা প্রতি মুহূর্তে বেঁচে ওঠাটা, প্রত্যেক সকালে গুড মর্নিং বলাটা সমাজের জন্য মনে হয় কোথাও গিয়ে না, যে রোজ সকাল হচ্ছে তাই উঠতে হবে, রোজ সবাই গান গাইছে তাই গিটার বাজাতে হবে, রোজ সবাই খাচ্ছে বলে আমাদেরকে মাটন রান্না করতে হবে, একদমই না। এবং আমরা উর্বিদির ফেসবুকে চোখ রাখলেও দেখতে পাই নিজের মন মতো খেয়াল খুশি সবটা করে, একেবারে ধরা বাঁধা ঘড়ির কাঁটা একদমই মেনটেন করো না। একদম পছন্দ করি না, কাঁটাটা উল্টো দিকে চলে ওর। করলেই আমি চলে যাবো, পালিয়ে যাবো। আমরা অনেকদিন মিস করছি বড় বড় অ্যালবাম, হিট প্রজেক্টে গান। আসছে আমাদের, ওটা নিয়ে প্রচন্ড কাজ চলছে ঈশ্বরের কৃপায়, তোমাদের ভালোবাসার জন্য। দিনরাত এক হয়ে গেছে আমরা অনেক বছর, আমি মানে কি বলতো, আমার তো পেশাটাই গান বাজনা করে সংসার চালানো। তো সেখানে অনেক কিছু কম্প্রোমাইজ আমাকে করতে হচ্ছে অনেক সময় সংসার চালানোর ক্ষেত্রে। একটা জীবিকা যাতে হয়, আমার প্রায় 35 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, আমি অ্যাজ এ প্রফেশনাল এটা রোজগার করে আমি আমার উপায় করছি, অন্য দিক দিয়ে বলছি তোমার। তো সেইটা করতে গিয়ে আমি যেগুলো করতে পারি বা করতে চেয়েছি, বেশ কয়েক দশক ধরে সেটা আমি করে ওঠা হয়নি। বম্বে চলে গেছি, এই কাজে শিখেছে, ওই কাজে শিখেছে, করে দিতে হবে, করে দিলে তবে মানে এটা দরকার একটা সব মানুষের জীবিকার জন্য দরকার। তো সেই হিসেবে আমি যেটা করতে চেয়েছি অনেকদিন করতে পারিনি। আর তাছাড়া ইন্ডাস্ট্রির আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আমাদের কখনো চলতে হয়, সেই হিসেবে অনেক কিছু প্রকাশ পায়নি। ধরো আমার ভালো ভালো গানগুলো অনেক, আমার তো মনে হয় যেগুলো আমার সবচেয়ে ভালো ভালো গান বানানো, সেগুলো প্রকাশই হয়নি। হ্যাঁ, মানে তার মানে আমি বলছি না যে কোকাবাবু, কোকাকোলা, ইচল পেয়ার বা এইসব পেয়ারে লাল, এগুলো আমার মনের প্রচন্ড কাছের গান, আর এগুলো খুব ভালো গান। কিন্তু এছাড়াও আমি আরো গান বানিয়েছি, সেগুলো বড় বড় প্রোডাকশন হাউস থেকে বেরোয়নি বলে সেগুলো প্রকাশ্যে ওকে, সেগুলো মানে রিলিজই হয়নি, মানে পৃথিবীর আলোই দেখেনি সেই গানগুলো। আমি তার পারিশ্রমিক হয়তো পেয়ে গেছি, কিন্তু সেগুলো বেরোয়নি। কিন্তু এখন আমরা ঠিক করেছি ইন্ডিপেন্ডেন্টলি, আমি উর্বি আর আমাদের একটা ব্যান্ড আছে, আমরা আমাদের ব্যান্ডটাকে লঞ্চ করতে যাচ্ছি। তার নাম ফাম সব তখনই রিভিল হবে। তার অ্যালবামের কাজ চলছে পুরো দমে, আমাদের মেম্বার্সরা ভীষণ স্ট্রংলি ইউনাইটেড, আমরা একটা ফ্যামিলির মতন কাজ করছি, যেটা বাংলায় বহু যুগ হয়নি। হ্যাঁ, আর কাদের সঙ্গে হচ্ছে আমি সেটা জানি না, বাট আমার দেখা অনেক বছর আমি এক্সপিরিয়েন্স করি।
সেটা কি কোথাও কি একটা রক মিউজিক বা কোথাও কি একটা সেটা soft- বেরোলে বুঝতে পারবে। হ্যাঁ, কিছু তো রক মিউজিক আছে, কিন্তু মানে সবটা মিলিয়ে কি ভালোবাসা, যেরকম রাগ, সেরকম। ঘৃণা? সেরকমই আমরা তুমি যেটা যেরকম বললে, যে সেরকম। আমরা যেরকম যেভাবে লাইফ লিড করি, আমরা কোনো মিথ্যে কথা কখনো বলি না। আমরা সত্য যেটা আমাদের সেটাই আমরা বার করছি, কারুর তাগিদে নয়, কারুর জন্য নয়, শুধুমাত্র আমাদের যারা শ্রোতা অডিয়েন্স, বাংলার শ্রোতারা আছেন, যারা গানের জন্য এখনো পাগল, যারা ভালো গান, পুষ্টিকর গান বাজনা এখনো পায় না কোনো না কোনো কারণে, তাদের জন্য আর আমাদের নিজেদের জন্য। মাঝখানে কোনো ইন্টিমিডিয়েরি, কোনো ব্রোকার বা কোনো মিডলম্যান না থাকে। আসলে কি জানো তো, রক কনসেপ্টটা বাংলায় খুব ধোঁয়াশা। মানে রক মানে স্টেজে ঝাঁপানো, চুল নাড়িয়ে রাগ, মানে ওই যে সবসময় প্রতিবাদ, ওইটাকে রক বলে না। রক মানে না, যেটা ওটাও আমি রক, ওটাও রক। কাইন্ড অফ, কিন্তু যেটা আমি ধরো, সে আমিটা তো একদম আনফিল্টার্ড আমিটাকে যদি আমি বার করবার সামনে গাছটা দেখাই, সেটা আমার কাছে রক। যেটা আমরা চেষ্টা করছি, যেটা আমাদের আসছে, আমরাই লিখছি, আমরাই সুর করছি, আমাদের অ্যারেঞ্জমেন্টস, আমরা রাত জেগে জেগে সবটা করছি। তো আমার মনে হয় মানুষকে সেটা ছোবে, কারণ যা কিছু সত্যি, সিম্পলিসিটি, সেটা মানুষকে ছোঁয়। সেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দেখে এসেছি। মানে ধরো রক বিদেশি স্টার রক যদি বলি, পিঙ্ক ফ্লয়েড ও রক, আয়রন মেডেন ও রক, বিটলস ও রক, আবার ব্রায়ান অ্যাডামস ও রক, বন জোভি ও রক, স্টিং ও, মাইকেল জ্যাকসন পপ ধরে রাখো। আমরা ওই পপ রক করছি আমাদের জনারটা, যেটা পপুলার রক সেটা করছি। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। নিজেকে ফুটিয়ে তোলাটাই কি কোথাও গিয়ে একটা রক মানুষ বা রক মিউজিক সেটার পরিচয় দেয় না? প্রতিবাদ বা সেরকম তীব্র শব্দ থাকবে? সবসময় সমাজের প্রতিবাদ বা পলিটিক্যাল প্রতিবাদ করাটাই রক একমাত্র জিনিস, আমার তা মনে হয় না। সবসময় প্রতিবাদ তো ধরো মিছিল মিটিংও করে, পলিটিক্যালিও হয়, যারা কোন প্রত্যেকটা টিভি চ্যানেলে তর্ক ঝগড়াতেও হয়। সঙ্গীত ট্রান্সেন্ডস ইউ, সেটা কখনো প্রতিবাদের দ্বারা হতেই পারে, কখনো বা নাও হতে পারে, কখনো কোনো দর্শনের দ্বারা হতে পারে। সঙ্গীতের মূল কারণ হচ্ছে একটা সমাজকে বা একটা মানুষকে বা একটা মোমেন্টকে ট্রান্সেন্ড করা, ঠিক, ট্রান্সেন্ড করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গার উপলব্ধি। তো সেইটা প্রতিবাদের দ্বারাও হতে পারে, কখনো তুমি বোঝনি, তোমার এটা দরকার, তোমার এটা পাওয়া উচিত, এটাও বলা যায় যে তোমার এই চেতনাটা জাগানো, বা তোমার তোমার ভালোবাসার দর্শন কেমন হবে সেটাও বোঝানো যায়, তোমার জীবন দর্শন, ব্যর্থ প্রেমও তো কোথাও গিয়ে একটা রক মিউজিক। সব সব জীবনে নিশ্চয়ই। যা যা অঙ্গ প্রত্যঙ্গ, যা যা ওই যে ইমোশনস বললাম, আছে, নিজের আনফিল্টার্ড দুঃখটা যদি আমি প্রকাশ করি সবার সামনে, শেয়ার করছি, কজন পারে সেটা? ঠিক। অনেকে করতে গেলে সেখানে তাদেরকে ট্রোলড হতে হয় আজকালকার ভাষায়, কিন্তু নিজেকে ওপেন আপ করার গাটস কিন্তু রকস্টারদেরই থাকে। এটা কিন্তু খুব সত্যি। কিন্তু এখন তো শিল্পী তারা বা রক স্টার তারা, যাদের অনেক ফলোয়ার্স, যাদের স্পটিফাইয়ে গানের জাস্ট মিলিয়ন ভিউজ, ইউটিউবে বিশাল রিচ, এবং সবাই সেই গানে রিল বানাচ্ছে, তারা তো কোথাও গিয়ে এখন একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়। না, অনেক সেটা কি আমার তোমাদের দুজন থেকে জানা, সেটা কি কোথাও গিয়ে একটা সমাজেরই ঠিক করে দেওয়া ভ্যারিয়েশন, মানে এইভাবেই উঠতে হবে? দেখো এখানে তোমায় বলছি যে জিনিসটা দেখো, সে তো ধরো আমি দেখি আজকাল, সত্যি কথা বলছি, ফেসবুকে কিছু বয়স্ক মাদের বয়সী মহিলারা, তারাও একটা অদ্ভুত আলোচনা করেন, সারাক্ষণ নিজেদের এরকম করে তাকায়, দেখে, কথা বলে, সে কিছুই বলছে না, হয়তো তাদের এত ফলোয়ার্স, একটা রিলের ফরম্যাট চলে এসেছে লাইফে, ঠিক। হ্যাঁ, সে তো তিনি কিছুই বলছেন না, কিছুই করছেন না, হয়তো জাস্ট এমনি হাঁটছেন, তাকে দেখতে অনেক লোক, হয়তো একজন বয়স্ক মহিলা, 50-60 বছরের বয়স হবে তার, তো সে হতেই পারে, আমি সেটা নিয়ে একদম মানে আন্ডার এস্টিমেট করে বা নেগেটিভলি বলছি না, তো তারও ফলোয়ার হয়, বাট সেটা তো শিল্প নয়, আমি এটাই বলতে চাইছি। শিল্প কোনো অঙ্ক দিয়ে গোনা যায় না যে এই শিল্প, মানে
মানে সত্যজিৎ রায়ের ছবির কত টাকা আর্নিং হয়েছিল ঠিক বলে ঠিক একদম কবি গান বাগাবাইন যেরকম একদম। বা তুমি ওটাকে মাপতে পারো না, শিল্পকে মাপা ফলোয়ার বা নম্বর দিয়ে, ফলোয়ার শুধু না, কোনো নম্বর বা কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় না। তার ব্যাপ্তিটা যেটা যদি সেটা সত্যি কোনো সূর্য কিরণের মতো তার মধ্যে আলো থাকে, সেটা আলোকিত করবে দুজনকে কি 2 কোটি কি 2 বিলিয়ন মানুষকে। যেটা টাইম সময় বলে দেয় বা সময়ের দরকার বলে দেয়, কিন্তু একটা সত্যকে বার করা হচ্ছে শিল্পীর সবচেয়ে থেকে বড় প্রয়োজন। তো সেইটা আমরা বার করতে যাচ্ছি। এবার সেটা কিরকম করে, সেটা অবশ্যই সত্য মানুষ চায়। তুমি দেখো না, সব আজকে সরকারের ক্ষেত্রেও কিছু নিশ্চয়ই মানুষের কিছু ক্ষোভ ছিল, মানুষ একটা পরিবর্তন এনেছে, সেটা ভালো কি খারাপ আমি কেউ বলার না, আমি একদম পলিটিক্স নিয়ে বলছি না, কিন্তু মানুষের তো ক্ষোভ জন্মেছিল, তাই জন্য তো একটা পরিবর্তন এসেছে, এটা তো গণতান্ত্রিক ভাবে এসেছে। যদি না জন্মাতো ক্ষোভ তাহলে এটাই থাকতো। তো মানুষ ঠিক সত্যকে খুঁজে নেয়, যেটা চায় সে। তো মানুষের সত্যের প্রয়োজন সবসময় থাকে, সেটা শিল্পের দ্বারাই তারা গ্রহণ করে। অনেকে বলে তুমি রাজনীতি করো না বা তোমরা রাজনীতি করো না জন্যই এরকম কোট আন কোট হিট ফিল্মে গান করো না, বা রাজনীতি করো না জন্য এরকম ভাবে অ্যালবাম রিলিজ করে না। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বেসুরো গলাও বড় বড় ছবির জন্য ব্যাকগ্রাউন্ডে মিউজিক করছে, গান করছে। তুমি জানোই তো সব ক্ষেত্রে সমাজের যে আমি ধর যদি একটা রাজনীতিবিদের মানে একজন কোনো নেতা নেত্রীর খুব ক্লোজ হই, হ্যাঁ, তার সঙ্গে সেরকম চালাক চতুর হই, সেই ব্যবসাটা ভালো করতে পারে। আমরা তো ব্যবসায়ী নয়, আমরা শিল্পী। দেখো, মিউজিকটা তো খুব ভালো লাগা থেকে আসে। তুমি যে এসে আমাকে এমনি জিজ্ঞেস করছিলে না, ওর যদি পলিটিক্স জয়েন করবে, মানে কোনোদিনই পারবো না আমি। মানে আমাকে মানে চাবুক দিয়ে মেরে পিটিয়ে টাকার খনির মধ্যে ঢুকিয়ে দিলেও পারবো না, কারণ একটা ভালো লাগা, মানে আমি যেটা এতদিনে রিয়েলাইজ করেছি, শান্তিটা, মানসিক শান্তিটা এতটাই বেশি প্রায়োরিটি আমার কাছে। গান করতে গেলে কি শান্তি পাই, যখন গান লিখি আমি শান্তি পাই, যখন আমি গান গাই শান্তি পাই, গানের যখন আমাদের রাত সেশন হয় একটা শান্তি আছে, একটা পিস আছে। এবার সেটা কবে বেরোচ্ছে কি না বেরোচ্ছে, কটা লোক শুনছে, সেটা পরের ব্যাপার। কিন্তু চাহিদা, লোভ, এই দুটোকে যদি আমার মনে হয় একদম কন্ট্রোলডে রাখা যায়, মেজার্ডে রাখা যায়, যে আমাকে ওইটা কিনতেই হবে, যদি আমি এখন ভাবি, তাহলে তো আমাকে অনেক কাজ করতে হবে, আর কাজ করতে হবে। তো ওরকম অ্যাচিভ করবার কিছু ব্যাপার নেই। এই যে ধরো আরে এমনি মামুলি আমি যেটা ভালো লাগে সেটা আমি ফেসবুকে করি, সেটা মানুষের খুব ভালো লাগে, আমাকে দেখলে জড়িয়ে ধরে। আমি ভাবি আমি কি করেছি, আমি এমন কি করেছি, হ্যাঁ, মানে মনে হয় হোয়াট ইজ মাই অ্যাচিভমেন্ট। আমি নিজেকে খুব প্রশ্ন করি, কোথায় লোকে এরকম জড়িয়ে ধরে, দেখা করতে চায়, ছোঁয়ে, মেসেজ গিফটস পাঠায়, এত কিছু না, জাস্ট ওরা সিম্পলিসিটিটাকে কানেক্ট করে, ঠিক, আর ভাবে আমাকে বাড়ির মেয়ে, বুঝেছো? ওদের কেউ লেখে তোমাকে আদর করতে ইচ্ছা করছে, আমি খুব হাসিও কমেন্টগুলো করে, আমি সবাইকে রিপ্লাই করি। কিন্তু আমি যেটা বলছিলাম, ওই যে ইনার পিসটা, আমি আমার মতন ঘুরে বেড়াতে পারছি, যখন খুশি উঠছি, যখন খুশি গান করছি, যখন খুশি শপিং করছি, কি করছি না, আমার কোনো বাকেট লিস্ট নেই যে আমাকে এটা করতে হবে, আমাকে অ্যাওয়ার্ড পেতে হবে, একদমই না। মানুষের ভালোবাসা এরকম একটা গাড়ি চাই, ওরকম একটা বাড়ি চাই, ওরকম একটা অ্যাওয়ার্ড চাই, সেরকম একটা কোনোদিনই আমার। কিন্তু আড়ম্বরটা তো চলে এসেছে ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। এবং সকলেরই একটা হয়েছে যে আমার একটা দামি গাড়ি থাকবে বাড়ির নিচে, আমার একটা বড় বাড়ি থাকবে, আমার অনেক টাকা থাকবে, যেখানে ইডিও আসতে পারে। তো এগুলো তো একটা হয়ে গেছে আড়ম্বর জীবনে। এটা তো জীবন শিক্ষায়, জানো তো, আমাদের স্কুলেতে সব রকম, আমি সেটাই বলি অনেকে, আমার যারা ইয়াং ব্যান্ড মেম্বার্স তাদেরও বলি, বন্ধুকেও বলি, নিজে তো আগে উপলব্ধি করেইছি বলে বলতে পারি, যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকে বাবা মারা সারাক্ষণ আমরা পড়াশোনা শেখাতে বলি, শেখাই, বড় হও যাতে তুমি বড় হতে পারো। বড় হওয়া মানেই
আমরা কোথাও একটা ইনজেক্ট করে দিই ছোটবেলা থেকে শিশুদের মধ্যে, যে বড় হওয়া মানে ভালো, প্রথমে তো ভালো নম্বর পাওয়া পড়াশোনা, তারপর নম্বর পাওয়ার পর ভালো এ গ্রেড কলেজে ঢোকা, তারপরে এ গ্রেড কলেজ থেকে ভালো চাকরি পাওয়া, যাতে মাইনে, আবার চাকরি পাওয়ার পর প্রমোশনটা যেন পাই। হ্যাঁ, এই যে প্রমোশন মানে সবটাই কিন্তু এইটা দিয়ে আমরা কোথাও না বলেও বলে ফেলি, শিক্ষা দিয়ে দিই, ইনজেক্ট করে দিই একটা শিশুর মধ্যে, যে নেক্সট লেভেল ইজ অনেক টাকা কামানো বা আধিপত্য বা পাওয়ার বা মানি, এইটাকে অর্জন করাটা হচ্ছে আসল সাকসেস। এইটা যদি একটুখানি প্রশিক্ষণটা যদি ছোটবেলা থেকে যেরকম বাকি যেরকম সিভিক, হিস্ট্রি, জিওগ্রাফি পড়ানো হয়, সেরকম যদি একটা কোথাও আমাদের ধর্মের ব্যাপার বলছি না, একটা সামাজিক ব্যাপার হিসেবে আমি যদি একটা মরাল সায়েন্স, যেরকম আমাদের ছোটবেলায় একটা ক্লাস ছিল, মরালসও বলছি না, জীবন দর্শনের একটা যদি ক্লাস ছোট করেও হয়, আস্তে 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 মানুষরা বা সমাজরা না একটু ঠিক দিকে জীবনের আসল রস, জীবনের আসল দিশাগুলো আস্তে আস্তে তাদের মতন ভাবে তারা সেট করতে পারবে। না তো সবাইকার দিশাগুলো এক হয়ে গেছে, গাড়ি বাড়ি, এই নাম করেই বুঝি আরবানাতে ফ্ল্যাট, এই মার্সিডিজ গাড়ি, ওই ইয়ে, এই অ্যাওয়ার্ড, এটার মানে সে একটা খুব বড় লোক, বাবা কোথায় ছিল কোথায় হয়ে গেছে, তখন আমি একটা ছোট গাড়ি চালাতাম, আমি দেখেছি অনেক ইন্টারভিউতে অনেকে বলে কাঁদছে লোকে যে ছোট গাড়ি চালাতাম, এখন আমার 4টে বড় গাড়ি। I don't think that's I don't think that is a level up. একটা মানুষ, একটা শিল্পীর বা একটা হিউম্যান বিং এর, একটা মানুষের, সেটা একটা লেভেল আপ নয়। বাট আমরা এখন এটাকে যদি বলি, লোকে ভাবে বাবা বিশাল ভাবুক মানুষ, তো নয়, এটা সত্যি নয়। জীবনের শান্তি পাওয়াটা আর যেটা তোমার চাহিদা, সেই চাহিদাগুলোকে কমিয়ে এগিয়ে যাওয়া, এন্ড সেগুলোকে প্রত্যেকটা তোমার এক একটা স্টেজে লাইফকে কমপ্লিট করাটা হচ্ছে একটা মানুষের জার্নি। সেই জার্নি থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা ভাবি যে ওই অনেক টাকা, অনেক নাম, অনেক গাড়ি, অনেক বাড়ি, অনেক বাথরুমে কি করবো আমি, অনেকগুলো রান্নাঘর, অনেকগুলো বাথরুম, অনেকগুলো বাগান বাড়ি। তুমি এগুলো শুনেছো, অনেকগুলো বাথরুম, অনেকগুলো রান্নাঘর? না না, আমি বলছি আমি সকালবেলা তো উঠে একটা জায়গায় বাথরুম করতে পারি। আমার যদি বাড়িতে ধর এখন 17টা বাথরুম হয়, হ্যাঁ, এই 17টা বাথরুমের জন্য যদি আমি 17টা বাজে কাজ করি বা 17 বার আমি চিন্তায় থাকি, হ্যাঁ 17 বার চিন্তায় থাকি, ইজ ইট ওয়ার্থ দ্যাট? সেটাই আমি বলছি। অনেককে দেখেছি যারা হয়তো অনেকগুলো জিনিস স্থাপন করেছে, তাদের মানে বৈশ্বিক জিনিস আমি বলছি, কিন্তু অনেক বছর বাদে আমি দেখেছি যে দে আর নট এট পিস, বা কেউ এট পিস, আমি বলছি না করলে খুব খামচি হয়, মানে এখানে লোকে একটা ভালো কিছু দেওয়ার থেকেও বেশি হাসিল করতে চায়, মানে এই গানটাও করছে, এটা আমি গাইবো, এই কাজটা ও করছে, এটা ওটা ছিনিয়ে নি, ওটা খাবলে নি, তারপরে কি হয়, কাজটা আর শোনার যোগ্য হয় না, বুঝেছো? ওই ভিউজ এর মধ্যে আটকে থাকে। এখন তো সবকিছু ভিউজে আটকে আছে। এখন মানে আমি বিশাল সেটেলের মানুষ না, কিন্তু আমার এটা মনে হয় যে এত বেশি এর কাজ এ খাবলে নেবে, তার কাজটা সে খাবলে নেবে। আরে সিম্পল জিনিস, আমাদের 2009, 8, 9, 10, 11 যে গানগুলো হতো, আমাদের ফিল্মি গান, সেগুলো এরকম মানুষকে বলতে হতো না যেগুলো হিট, হ্যাঁ অটোমেটিক্যালি বাজতে থাকতো, হ্যাঁ। তো আজকের কেন বলতে হচ্ছে যে এটা জানিস তো হিট, কারণ সেটা এরকম ভাবে বলে এত ভিউ, আমার এটাতে এত ভিউ, এখানে এই কাজ করে। আসলে মানুষের কনসেপ্টটা এতটা চেঞ্জ হয়ে গেছে, খুব শিক্ষাটা খুব সীমিত হয়ে গেছে। আমি যেটা অনেক পডকাস্ট ইন্টারভিউজ আমি দেখি, তো ভীষণ সোশ্যাল মিডিয়াও দেখি, একটা আর্টিস্ট সে যদি নিজে বুঝে যায় যে আমি সব পারি, তার তো সেখানে স্টপ হয়ে যাওয়া উচিত। মানে মানে আমি যদি এখন ভাবি আমি সব পারি, মানে আমার থেকে তো মূর্খ আর কেউ হয় না, আমার কিছুই আমি তো ভাবি কিছুই পারি না। আমি যখন ওকে জিজ্ঞেস করি যে না একটা গান, আমি নাম নিয়েই বলছি, আমি গানটা আমি গেয়েছি, প্রডিউসারের পছন্দ হলো, ডিরেক্টরের পছন্দ হলো, আমি বললাম যে না এটা পৌশালীকে দিয়ে গাওয়াও,
আমার ধারণা আমি ওটা গাইতে পারিনি, কিন্তু এদিকে সবার ভালো লেগেছে। কৌশালীকে বলতে যাচ্ছিলাম, কৌশালীকে আমি বললাম না, কৌশালীকে বলো, ও বেটার গাইবে। এই জিনিসটা আমার মনে হয় আমি বলে না, একটু সবার মধ্যে থাকা উচিত, এই কাড়িয়ে না নিয়ে। মানে একটা গান যদি সত্যি আমার থেকে কৌশালী 1% হলেও বেটার গায়, তাহলে গানটা অন্তত একটা জাস্টিস, মানে গানটার মধ্যে জাস্টিস করা হবে, এটা মনে হয়। আমি তো নিজেই ভাবি এমন কিছু পারি না, ও তখন বলে বা অন্যান্য অনেকে বলে না এটা ভীষণ ভালো শুনতে লাগছে। অনেক ক্ষেত্রে হয়েছে যে আমার মনে হয় এটা আমার লেখার কথা নয় গানটা, বা ওর এটা প্রোডিউসার বলছে ও ভালো গেয়েছে, আমি বলছি যে না এটা আরো কেউ গাইতে পারে, এটাও হয়। একটা গান সমাজের কাছে যাবে, তুমি চিনিয়ে ওটা নিয়ে তো এখন কাজটা পেয়ে গেলাম। আমি তো ভার্সেটাইল, আমি এটাও গাইছি, আমি সেটাও গাইছি, এ তখন কি হচ্ছে? কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। আমরা কিন্তু ছোট থেকে বড় যখন হয়েছি আমরা কিন্তু জানতাম যারা ফোক গায় তাদের কিন্তু ওই অর্ডারটাই তারা মেনটেন করে, হঠাৎ করে গিয়ে ক্লাসিক্যালি কিন্তু শিফট করে যায় না, এবং যারা ক্লাসিক্যাল করে তারা হঠাৎ করে কিন্তু ফোকে শিফট করে যায় না। কিন্তু এখন এই ভার্সেটাইল একটা যুগ হয়ে গিয়ে সবাই সব করছে, এবং মাঝখানে উঠেছিল অটো টিউন, যেটা খুবই কম সময়ের জন্য ছিল, আবার মিশে গেছে মাটিতে। না মিশে কিছু যায়নি। অটোটিউন হচ্ছে কি, অটোটিউনটা তোমার বললি, যখন তুমি বললেন এটাকে নিয়ে বললি, এটা অরিজিৎ সিং একটা ইন্টারভিউতে বলেছে, অরিজিৎ। দেখো অটোটিউনটা এটা খুব খুব সুন্দরভাবে খেয়ে গেছে, স্পেশালি ধরো মিডিয়া এন্ড পাবলিকের কাছে। অটোটিউন হচ্ছে একটা অনেক আগে থেকে, প্রচুর আগে থেকে এটা ইউজ হচ্ছে। মিডিয়ার কাছে গেছে কত 10 বছর আগে। অটোটিউন হচ্ছে একটা সফটওয়্যার, এটা জবের থেকে কম্পিউটারাইজ প্রোগ্রামিং গান বাজনা হচ্ছে, সেটা ধরো 2000 আমাদের কলকাতাতে 2001 সাল থেকে আমি তো করছি। তো তবে থেকেই ওই অটোটিউন আছে। অটোটিউন কি করে, একটা সুরকে ঠিক করে দেয়, হ্যাঁ, সুরটাকে একটা বেসুরোকে সুর করে দেয়, কিন্তু সেটা সুর করলেই যে গান, সেটাতে সে তো এআই তে এমনি গান গিয়ে দেয়, তবে সে গান কি আর মানুষ শোনে? সেটা তো তার মধ্যে কোনো সোল থাকে না। সোল কিন্তু ক্রিয়েট করা কোনো অটোটিউন করতে পারে। আজকে অনেক অটোটিউনের আগে বলছি, তোমার আগে একটা বেহালাকে নিয়ে আসতে হতো বাজানোর জন্য, কিবোর্ড যখন বেরিয়ে গেল, তোমার প্রোগ্রামিং হয়ে গেল, তখন সেই টোনস গুলো তো এমনি বাজানো যায়। সেই মিউজিক তো আমরা বহু বছর ধরে শুনছি, সেখানে প্রত্যেকটা কি ভায়োলিন বেজেছে সব জায়গায়, বা ঢোল তবলা বেজেছে, বা অনেক কিছু তো কম্পিউটারাইজড হয়েছে। তো সেগুলো যেরকম একটা প্রযুক্তির উন্নতির আমরা বা প্রযুক্তিকে নিয়েছি, টেকনোলজিকে নিয়েছি, সেরকম অটোটিউন ইজ অলসো তার সঙ্গে সিঙ্ক টেকনোলজি, যেটা তোমার সুরটাকে কারেক্ট করে দিচ্ছে, মানে পিচ পারফেক্ট করছে। একদম বেসুরো গানে তাকেও করা যায় না যে তা নয়, যেটা করলে তখন সেটা বোঝা যায়, সেটা তখন খারাপ লাগে গানে। তো বেসিক্যালি একটু 19-20 যদি হয় সেরকম। আগেকার তুমি যদি সেই পিচ পারফেক্ট শুনে তুমি দেখো আগেকার সিঙ্গারদের, তাদের তুমি দেখবে অনেককে দেখবে সেটা ওই পিচ পারফেক্ট নয়, মানে একদম কাটায় কাটায় নয়, কাছাকাছি সুর, কিন্তু তাতে কিছু এসে যায় না। সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না একটা গানকে ভালো লাগানোর। যেরকম ধরো আমি বলি কালার কারেকশন হয় সিনেমাতে, আমি কালার কারেক্ট না করে যদি শুধু ছবিটা দেখাই, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাই, ওমা কালার এসে গেছে এখন, তাহলে তো গল্পর কালার এসে গেছে, এগুলো তো পলিশ করে। এগুলো প্রযুক্তি হচ্ছে তোমার, যুগে যুগে প্রযুক্তি বদলায়, তোমার ক্যামেরা বদলাচ্ছে, তার লাইটিং বদলাচ্ছে, তোমার লাইট চাই না এখন যেরকম ফ্যাট আছে সেরকম করো, বা মেকআপ চাই না যেরকম দেখতে সেরকমই করো। এগুলো তো এটাই তো একটা কি বলবো অনুশীলন, এটাই তো একটা কি বলবো, এটাই একটা ক্রাফট। তো ক্রাফটটা টেকনোলজি কিছুটা থাকে, কিছুটা সোল থাকে, বেশিটা সোল থাকে, কিছুটা টেকনোলজি থাকে, কিন্তু সেটা হচ্ছে যদি পুরোটাই টেকনোলজিতে ভরে যায় তখন আর তার মধ্যে কোনো শিল্প থাকে না। এখন রিসেন্ট গানগুলো শুনে মনে হয় যে আত্মা আছে বা একটা ভালোবাসা আছে, না বলেই তো সেটা থাকে না, ওই আত্মাটাই তো থাকে না, খুব কম থাকে, খুব কম শিল্পী আছে যাদের মধ্যে যারা আত্মা দিতে পারে।
শিল্পী কিন্তু প্রাণহীন গানগুলো কিন্তু এখন শুধু র্যান্ডম আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় চলে, বেশিরভাগই তাই। এবং হ্যাঁ, সবাই সেগুলো শুনে গাইছে, সবাই সব করছে, সবাই সব জানে, হ্যাঁ কিন্তু কি বলতো এত শিল্পী ছিল না আগে, হুম হুম। এত শিল্পী কখনোই হতে পারে না, ঝাঁকে 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 মানে কোটি কোটি শিল্পী হতে পারে না, বুঝতে পেরেছো? শুধু গান বাজনাটা একটা লাইন নয় যে শিখে নিলেই হলো। হুম ঠিক। গান বাজনা করার বা গান বাজনা কেন, আর্ট ফর্ম যে কোনো আর্ট ফর্ম বা যে কোনো শিল্পী বা শিল্প, সেটার তারাই করতে পারে, সবার জন্য সবটা নয়। যেরকম ক্রিকেট সবাই ব্যাট বলে করতে পারলি ক্রিকেট হচ্ছে তেন্ডুলকার না, ঠিক তেমনি কিছু মানুষ ওকালতির জন্য জন্মায়, কিছু মানুষ ডাক্তারি করার জন্য জন্মায়, কিছু মানুষ সংসারের হাল ধরার জন্য জন্মায়, কিছু মানুষ সন্ন্যাস নেওয়ার জন্য জন্মায়, কিছু মানুষ শিল্পী হওয়ার কিন্তু জন্য এখন জন্মায়। পৃথিবীতে সবাই সবটা পারে। অ্যাকচুয়ালি এটা কি তাহলে তো হয়েছে জানো জিনিসটা তো, এটা হবে না। ফোনের জন্য হয়েছে। আমি তো দেখেছি, রাস্তাঘাটেও দেখি, কদিন আগে কোথায় গেছিলাম, দেখলাম খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, খুব বাচ্চা বাচ্চা, তারা হাতে স্মার্টফোন, বন্ধু বান্ধবরা নাচে রিলস করে দিচ্ছে, খুব সেজে গুজে মেকআপ করে আছে। মানুষের কি ধারণা করে দিয়েছে এই সেলফোন, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, রিলস, যে আমি একটু গাইতে পারলে আমি গায়িকা, একটু মেকআপ করতে পারলে আমি মেকআপ আর্টিস্ট, আমি সব প্রফেশন গুলো কথা বলছি। ব্লগ এডিট করতে পারলে আমি এডিটর, হ্যাঁ, আমি এডিটর, আমি যে DOP ব্লগ করতে পারে, আমি কি কোনোদিন একটা ফিল্ম এডিট করতে পারবো বলো তো? মানে এটা হচ্ছে ব্যাপার। তারপর ধরো একটু নাচতে জানে তাহলে হিরোইন, তারপর সিঙ্ক করে যে গানগুলো করে, কেন এটা কেন মানে কেন করছে আমি জানি না, এটাতেই সবাই সবটা জানা হয়ে যাচ্ছে। এবার সবার রুচিটাও কিন্তু ওইরকম হয়ে যাচ্ছে। কিন্তু যখন প্রথম আমি রিলস দেখি না, আমি জানি যে জিনিসটা সব এতে সবাই করছে, এন্ড ইট ইজ মিন থিং, আমি সেটা প্রতিবাদ করছি না, বিরুদ্ধেও নয়, যা হচ্ছে সেটা হবার আছে, go with এন্ড the আই flow আর অ্যাকসেপ্ট কি। দ্যাট, গো উইথ দ্য ফ্লো। কিন্তু অদ্ভুত আমার প্রথমে লেগেছিল, সেটা তো আমি সত্যি বলতেই পারি, ও গাইছে না, ও তো মুখ নাড়াচ্ছে, সেটা আবার দেখাচ্ছে, মানে সে আবার মুখ নাড়ানোটাও ঠিক না। ধরো একটা গান হচ্ছে, ধরো তুমি একটা গান করো, কিচ্ছলি প্যার করো, Yeah, it's only प्यार हुआ है पहली बार। Exactly. এই যে এটা হচ্ছে, এটা যে হচ্ছে, এটা কি, মানে এটা কেন? এটা কেন করছে সে? আরে আমার এরকম মনে হচ্ছে সে কেন করছে, গেয়েছে তার একজন, কি ভালো অভিনয় করে দেখালো। এটা কি করছে, বাবা আমার চেনা জানা কিছু আছে, সেটা খুব ইন হয়ে গেছে এখন। ধরো ওরকম স্ট্যান্ড স্টিল হয়ে দেখি এরকম মুখ নাড়ে খালি, মানে একটা গান হচ্ছে সেটা আমরা খুব বন্ধু বান্ধবরা খুব একটা হাসাহাসি করি, নড়ে না। anyway, মানে এটা দেখো, বাট আমার ভালো লাগে রিলস দেখতে। এগুলো সব ম্লান হয়ে যাবে। তোমার নামটা তিথি। তিথি, এগুলো দেখবে সব ম্লান হয়ে যাবে যখন ধরো ছোট ছোট জোনাকি জ্বলছে, তুমি বলছো ওই জোনাকিটা ভালো না এই জোনাকির বেশি আলো, যেই সূর্যোদয় হবে তখন দেখবে সব জোনাকি আর দেখা যায় না। অ্যাকচুয়াল ভালো যখন আলো একটা আবার উদয় হয়, তখন এইসব ছোট ছোট প্রশ্নগুলো দেখবে আগামী দিনে মনে হয় এই আলোটা আসবে বা অবশ্যই এই আসবে। পরিবর্তনটা সময় হতে পারে। অন্ধকারের পরেই আলো আসে, নিশ্চয়ই আসবে। কিছুদিন বিরতি তো নেবেই। একটা দেখো, একটা টার্ময়েল হয়, একটা যুগ পাল্টায়, সবের একটা রেভলিউশন হয়। এটারও কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। কিন্তু ইন্ডাস্ট্রির তো পরিবর্তন হলো না, মানে প্রথম থেকে যে কমপ্লেন নিয়ে সাংবাদিকতা শুরু করেছিলাম, যখন একই রকম হেডলাইন লিখতে হয়েছে কত এখনো, বছর হয়েছে বলো? সব মিলিয়ে তাও 11.5 বছর, সবটা মিলিয়ে সেই একই রকম একটা মানুষের ক্ষোভ, আক্ষেপ, হ্যাঁ, তুমি অনটন। ঠিকই বলেছো। দেখো মানে বেশ অনেক বছর পরিবেশ কিন্তু বদলায়নি। এইবার বদলাবে, আস্তে আস্তে বদলাতে হবেই। একটু সময় লাগছে, কারণ কি বাংলাতে প্রচন্ড টার্ময়েল গেছে, মানুষরা দেখো এই বাঙালিরাই বম্বেতে গিয়ে অনেক কিছু আর করে। ওই যে বললাম না, লোভ জিনিসটা এতটাই মানে নেগেটিভ, লোভ চাহিদা জিনিসটা কি হয়, করতে করতে মানুষ ভুলে যায়। একজন ডক্টর যদি
অপারেশনের করতে করতে অপারেশন টেবিলে ভাবে যে এই অপারেশনটা করার পর যে টাকাটা পাবো সেটা দিয়ে আমাকে গাড়িটা বাড়িটা বাংলাকে ওয়ার্ল্ড ট্যুর করতে হবে, অপারেশনটাকে ঠিকঠাক হবে, ও মরে যাবে রুগী। মরে না গেলেও তার সে নিশ্চয়ই ওয়ার্ল্ড ট্যুর করতে পারে, আমি বলছি না যে ওয়ার্ল্ড ট্যুর করতে পারে বা গাড়ি বাড়ি হতে পারে না, আর তার মূল চিন্তা ভাবনা যদি সেটা থাকে তখন সে ডাক্তার কম ব্যবসায়ী বেশি। তো সেটা সব ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রে সেটা তাই যে তোমার মূল জিনিস যেটা দায়িত্ব। ধরো একটা পলিটিশিয়ান, আমরা জানি পলিটিক্স মানে পলিটিক্স হচ্ছে ব্যবসা, শুনেছি তো লোকের কাছে, তাই দেখেওছি। আমার তো মনেই হয় যে কোনো প্রফেশনে আসার আগে সেই প্রফেশনটায় কেন আসছি, আমি তো আমাদের স্টুডেন্টদেরকেও বলি যে যে গান শিখতে আসছো তোমরা, কেন গান শিখতে আসছো? আর গান কেউ যদি বলে আমি প্লেব্যাক সিঙ্গার হতে চাই, কেউ বলে আমি স্টেজে গাইতে চাই, সেটা কেন 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 মানে অনেকগুলো কেন থাকতে হবে। কেন না থাকলে তো কোনো সমাধান থাকতে পারে না। চাকরি ছেড়ে আমি এমবিএ করেছি, চাকরি করেছি, আমি যখন সবটা ছেড়ে গানের ক্যারিয়ারে এলাম, তো আমার ফোকাসটা যদি হয় আমি প্লেব্যাক সিঙ্গার হতে চাই, এটা আমি খুব ক্যামেরাতেই বলতে চাই। যারা এই প্রফেশনে আসতে চাও বা যে কোনো প্রফেশনে আসতে চাও, এটা কেন সবসময় যেন তোমাকে রিং করে যে আমি কেন হতে চাই গানের শিল্পী। শুধু কি সাজবো গুজবো স্টেজে গাইবো আর নায়িকারা আমার প্রচন্ড জশ থাকবে, একটা ফ্রেম থাকবে, গলাতে নায়িকারা গাইবে, সেটাই কি টার্গেট? না, কেন সেটা টার্গেট হবে? আমি একজন ব্যক্তি, আমি প্লেব্যাক হয়ে সারাক্ষণ থাকবো কেন? আমার কর্তব্য তো টু এন্টারটেইন পিপল। আমি যখন গাইবো মানুষের আরাম লাগবে, ভালো লাগবে, প্রেমে পড়তে ইচ্ছা করবে, নাচতে ইচ্ছা করবে, সেলিব্রেশন করবে গানটা নিয়ে। তো ওই ইন্টেনশনটা থাকাটা খুব জরুরি যে আমি যেই প্রফেশনেই যাচ্ছি মানুষকে কি নাড়াতে পারবো, আমার গান গিয়ে কি মানুষের একটা মানুষেরও ভালো লাগবে। যদি আমি তো বলছি কোনো ব্যানারের প্রয়োজন হয় না, মনে হবে শুনলে খুব অ্যারোগেন্টলি বলছি, আমার একটা নন ফিল্ম একটা গান বেরিয়েছিল কদিন আগে, এমন মানুষজন সেটাকে নিয়ে সেলিব্রেট করেছে, পরাণের পাখি বলে একটা গান নিয়ে, আমার জানেও না অর্ধেক মানুষ হয়তো আমি ওটা গেয়েছি, যখন স্টেজে গিয়ে বলি দুটো লাইন গেয়ে সবাই চিৎকার করে বাকিটা গেয়ে ফেলে, তো আমার ওইটা অ্যাচিভমেন্ট লাগে। আমরা এতক্ষণ ধরে আলোচনার মাধ্যমে যেটা বুঝেছি যে তারা একেবারে স্ট্রং ভাবে সবটা সামলাতে পারে, এবং যেহেতু একে অপরের পরিপূরক তাই গসিপ হোক, নিন্দে হোক, ভালো হোক, বকা হোক, সবটা একেবারে সুন্দরভাবে তারা সামলাতে পারে। কিন্তু সমাজ তখন তাদের প্রশ্ন করতে একেবারে ওয়াকিবহল হয়ে থাকে যে জীবনে এত কিছু অ্যাচিভ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, গান হয়ে গেল, অ্যালবাম হয়ে গেল, স্টেজে পারফরমেন্স হয়ে গেল, কিন্তু জীবনে বাচ্চা কখন আসবে? মা হতে চায় না উর্ভি? এই প্রশ্নগুলো তো তোমরাও শুনেছো, এগুলো প্রশ্ন কি সত্যি ভাবায় বা এগুলো প্রশ্ন কি? খুব নরমাল জিনিস তুমি জিজ্ঞেস করেছো, ইটস গুড কোশ্চেন। একটা কিছু হয়ে গেলেই হয়ে গেল না। আমি বিয়ে করে ফেললাম, তবে বিয়ে করে আমি চারপাশে ঘুরে বেড়াচ্ছি, বরকে সময় দিচ্ছি না, বরকে ভালোবাসি না, আমার সময় নেই। আমি শুধু ক্যারেক্টারের দিক থেকে বলছি না, ধরো আমি ভীষণ বিজি আর আমার সেই বিজি থাকতেই ভালো লাগে, তো বেটার আই শুড নট গেট ম্যারিড। তো আমার যে এখন লাইফস্টাইলটা আমি যেটাতে অভ্যস্ত হয়ে গেছি ধরো, বা যেরকম জীবনযাপনটা আমাদের, দেরি করে ঘুমোতে যাওয়া, দেরি করে ওঠা, যখন খুশি বেরিয়ে যাওয়া, এটা তো আমাদের একটা মেন প্রায়োরিটি হয়ে গেছে। সেখানে আমি একটা পেট পুষতেও আমার ভয় লাগে, যে একটা খুব পুষতে ইচ্ছা করে যে একটা পুষি, আমি তো বাড়িতে থাকবো না, কেউ ফেলে দেবে, শ্বশুর শাশুড়ির উপর চাপ পড়বে। ঠিক, তো এই চাপ জিনিসটা নিয়ে আমি একটু নতুন প্রাণকে পৃথিবীতে আনতে চাই। মা হতে চাও না? না, যে পরে দেখা যাবে, সেটা এখন আপাতত না। আমি যদি হতেও চাই পরে আমি অ্যাডপ্টও করতে পারি, যেটা প্রচুর মা খোঁজে, মা পায় না সেরকম। আর প্রত্যেকটা গান আমাদের রক্ত দিয়ে লেখা, রক্তে লেখার মতো আর কি, তো প্রত্যেকটাতেই আমাদের জিন রক্ত আছে, তো দ্যাটস আওয়ার বেবি। আর আমরা খুব শীঘ্রই তাহলে অ্যালবামের মাধ্যমে বিভিন্ন কিছু কাঁদবো, ভাঙবো, প্রেম করব, সবটা পারবো। ভালো থাকুন, ভালো রাখুন, এবং খুব শিগগিরই আমার নতুন অ্যালবামের মধ্যে দিয়ে আবার অনেকটা পৃথিবীকে দেখতে চলেছি, তাই বলছি একটু ধৈর্য ধরুন, ভালো থাকুন, ভালো রাখুন। আজকে সাক্ষাৎকার এখানেই শেষ করব। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।